এই ভিডিওটা একটা মোবাইল রিপেয়ারের ভিডিও হলেও এই ভিডিওটা একেবারে সকল ভিডিও থেকে আলাদা। কারণ এই ভিডিওতে থাকবে দুটি বিষয়। একটি হচ্ছে এই Google Pixel 7 Pro একটি ডেড ফোন রিপেয়ার করব। কোনো ধরনের আধুনিক যন্ত্রপাতি বা যেমন থার্মাল ক্যামেরা বা হিটার দিয়ে হিট দিয়ে খোলা কোনো কিছুই ব্যবহার করব না। খুব সিম্পলভাবে একজন সাধারণ টেকনিশিয়ান যেভাবে এই ফোনটি রিপেয়ার করতে পারে সেই কৌশলটি আমি দেখাবো। এবং সেই সাথে এই ভিডিওতে আমি আমার জীবনের গল্প শোনাবো। সেজন্য এই ভিডিওটি হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ আমার এবং আমার অডিয়েন্সের জন্য। আমি অনেক ভিডিওতেই অনেক সময় আমি শেয়ার করেছি যে আমার অনেক প্রবলেম রয়েছে বা অনেক বিষয় ফেস করছি এবং কি অনেক কাজ আমি নিচ্ছি না। তো এই বিষয়গুলো খুঁটিনাটি মোটামুটি আমি তুলে ধরবো। অ্যাকচুয়ালি আমি এই মোবাইল সার্ভিসিংয়ে কিভাবে আসি, অ্যাকচুয়ালি আমি কে, কিভাবে এই পর্যন্ত এসেছি সেই বিষয়টি শেয়ার করব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোনো অংশ আশা করি বাদ দিবেন না। যারা ব্যস্ত আছেন ভিডিওটা সেভ করে রাখেন, 1 ঘন্টা সময় নিয়ে রাতে শুয়ে শুয়ে ভিডিওটা দেখতে পারেন অথবা শুনতে পারেন। কারণ এই ভিডিওতে আপনি জানতে পারবেন যে আমি কিভাবে মোবাইল সার্ভিসিং পেশায় এসেছি এবং কিভাবে আমি একের পর এক আমার জীবনটাকে বিভিন্ন সমস্যায় জর্জরিত সময়টাকে পার করে তারপরেও এখানে টিকে আছি। তো অ্যাকচুয়ালি মোবাইল সার্ভিসিং আমার আগে থেকে স্বপ্ন ছিল না। এটা আমার নিজেকে লুকিয়ে রাখার জন্য একটি জায়গায় সময় দিতে দিতে সেই সময়ে মোবাইল সার্ভিসিংয়ে জড়িয়ে পড়ি। তো ঘটনাটা ছিল 2005। সে সময়ে নিজেকে সেভ করার জন্য আমি একটি মোবাইল সার্ভিসিং মার্কেট এবং সেখানে একটি শপে সময় দিতে থাকি। অ্যাকচুয়ালি আমার বাসায় তৎকালীন সময়ে কিছু লোকাল দুষ্কৃতিকারী যারা আমার বাসা ভাঙচুর করে, লুটপাট করে, এরকম একটি ঘটনা ঘটে। আর সেই ঘটনার সাথে আমরা কেউই জড়িত ছিলাম না। মূলত আমাদের দুঃসম্পর্কের এক আত্মীয় বিদেশে লোক পাঠানোর কথা বলে টাকা মেরে দেয়। সেই সময় থেকে, তখন আমি অনেক ছোট বলা চলে, সেই সময়ে আসলে আমরা কোনো প্রতিকার পাইনি। অন্যায়ভাবে আমাদের উপরে অনেক জুলুম করা হয় এবং আমার বাসার সমস্ত কিছু লুটপাট করে নিয়ে যায়। তো তখন আমি বাসায় থাকলে আমাকে ডেকে নিয়ে বিভিন্ন ধরনের অপরাধপ্রবণ কাজে জড়িয়ে ফেলতো। আর সেই সময় নিজেকে বাঁচানোর জন্য আমি শহরের একটি মোবাইল সার্ভিসিং দোকানে গিয়ে বসি আর সেখানে সময় দিতে থাকি। আসলে নিজেকে আত্মগোপনে রাখাটাই ছিল সেখানে উদ্দেশ্য, যে কারণে আমি আমার নাম বদলে সেখানে রানা নামটিতে পরিচিত হই। আপনারা হয়তো অবাক হচ্ছেন যে রানা নামে আপনারা আমাকে চিনেন। অ্যাকচুয়ালি আমার নাম হচ্ছে মোহাম্মদ বজলুর রহমান। আর রানা নামটি আমার যে ফ্রেন্ড সার্কেল রয়েছে ছোটোবেলা থেকে ওরা আমাকে ডাকতো, এটা বাহিরে সবাই জানতো না। তো আমি তখন আমার আসল নেমটা আত্মগোপনে রেখে আমার যে নিক নেম সেটা আমি সেখানে প্রচার করি। তো একটা মার্কেট যেহেতু, সেই মার্কেটে অনেকেই আস্তে আস্তে জানতে থাকে আমাকে রানা নামে এবং সেখানে আমি টাইম পাস করার জন্য দীর্ঘদিন থাকতে থাকতে একসময় কিন্তু আমি কয়েক মাসের মধ্যে মোবাইল সার্ভিসিং পেশাটিকে আমার ভালো লাগে এবং সেই পেশায় ধীরে ধীরে জড়িয়ে যেতে থাকি। সে সময় আসলে মোবাইলে রিংটোন এবং ছবি আপলোড, বিভিন্ন ধরনের ডাউনলোড আপলোড এগুলো চলতো। তো সেই কাজটি করার জন্য আমি ওই সময় একটা কম্পিউটার কিনি এবং কম্পিউটার নিয়ে বেশ আহ, এইসব কাজ করতাম এবং সময় দিতাম। এবং কম্পিউটারের যে সেট আপ করা বা উইন্ডোজ করা, আজ থেকে 20 বছর আগে তখন একটু কঠিন ছিল। তখন অনেকেই বিভিন্ন সার্ভিস সেন্টারে নিয়ে কাজগুলো করতে হতো। তো ওই সময়ে আমি কম্পিউটারের উপরে একটা বেসিক ধারণা নিয়ে ফেলি এবং উইন্ডোজের কাজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের হার্ডওয়্যারের কাজগুলো কিছুটা বুঝতে শিখি। আর এই কম্পিউটারের কাজগুলোর পাশাপাশি দেখা গেছে যে ওই সময়ে যেহেতু একটি মোবাইলের দোকান ছিল, তখন বিভিন্ন ধরনের মোবাইলের হার্ডওয়্যারের যে রিলেটেড কাজগুলো বা সফটওয়্যারের কিছু কাজ ছিল, সেগুলো কিছু কিছু আমি বুঝতে শিখি। অ্যাকচুয়ালি অটোমেটিকলি এগুলো আমার মধ্যে চলে আসে, যেহেতু আমি সেই
শপে কখনোই ট্রেনিং সেন্টারে বা কাজ শেখার উদ্দেশ্যে যাইনি। যে শপ মালিক ছিল উনি আসলে আমার আ অনেক শ্রদ্ধাভাজন এবং উনিও আমাকে অনেক আপনি ছাড়া কথা বলতেন না। খুব ভালো একটা সুসম্পর্ক ছিল এবং দীর্ঘদিন উনি উনার বাসা থেকে আমার জন্য দুপুরের লাঞ্চ নিয়ে এসেছে। আমি তার বাসার খাবার খেয়ে সেখানে সময় দিতাম। বিষয়টা হয়তো আপনারা কিছুটা অনুধাবন করতে পারছেন। তো এরকম একটা সম্পর্কের পাশাপাশি উনার শপে প্রতিদিন থাকাকালীন একসময়ে দেখা গেছে একটা ভালো অবস্থান নিজের তৈরি হয়েছে এবং কি সেই সময়ে আমার আগে থেকেই হ্যান্ড স্কিল ভালো ছিল। বিভিন্ন আইসি রিলেটেড কাজগুলো বা আইসির যে কাজগুলো ছিল তখন সিম আইসি, নেটওয়ার্ক আইসি, ডিসপ্লে আইসি, কিপ্যাড আইসি এবং কি থাবো আইসি, চার্জিংয়ের বিভিন্ন আইসি ছিল। নোকিয়া ফোনগুলো বেশিরভাগ ছিল এবং সিমেন্স সহ অন্যান্য ফোনগুলো ছিল। তো সেই ফোনগুলোতে কিছু করে হার্ডওয়্যারের কাজগুলো আমি করতে থাকি এবং হার্ডওয়্যারের উপরে বেশ ভালো একটি দক্ষতা অর্জন করে ফেলি এবং যার কারণে আশেপাশের মার্কেট থেকে এবং কি আমাদের আশেপাশের দোকান থেকে আমার কাছে আইসির কাজের জন্য আসে। আর সেই সময় থেকে আমার ঢাকা থেকে আইসি কালেক্ট করা হতো এবং তখন জিএমএ অনেক ধরনের নেটওয়ার্ক আইসিগুলো অ্যাভেলেবল পাওয়া যেত। তো জিএম টেলিকম এখনো আপনারা জানেন যে সেখানে রয়েছে ওনাদের অনেক বড় শপ। তো তখন এই ধরনের আইসির কাজগুলো করার জন্য আমাদের টাঙ্গাইলের বিভিন্ন যে থানা পর্যায়ে সেখান থেকেও অনেক টেকনিশিয়ানরা আমাদের কাছে ভিজিট করতে আসতো এবং কি তাদের অনেক কাজগুলো করে দিতাম। আর এরকম একটি সুনাম এবং কি দক্ষতা দেখে আমার সেই যে শপে আমি বসতাম উনি আরেকটি শপ নিলেন, নিয়ে আমাকে সেটা ছেড়ে দিলেন। সম্পূর্ণ নিজের দায়িত্বে এবং কি তখন সেই দোকানটি আমি পরিচালনা করতে থাকি এবং আমার সেই কাজগুলো করতে থাকি। সেখানে আমার সহযোগী হিসাবে আরও ২ জন লোক ছিল এবং কি তারাও আমাকে অনেক হেল্প করেছে। তো আসলে যেহেতু সে সময় মোবাইলের কাজের অনেক ডিমান্ড ছিল, অনেক কাজ করেছি। আর তখন থেকেই কিন্তু আমি ইন্টারনেট ব্যবহার করতাম এবং ইন্টারনেটের বিভিন্ন ফিচার যে দেশের বাইরে থেকে বিভিন্ন ধরনের সলিউশন কিভাবে কাজ করা যায় এবং কি তখন তো বাংলাদেশে বিভিন্ন টিম ছিল জিএসএম ফোরামের এবং কি জিএসএম বিডি বা অনেক ধরনের ওয়েবসাইট ছিল যেগুলোর মাধ্যমে টেকনিশিয়ানরা কিন্তু অনেক ধরনের সলিউশন শেয়ার করত এবং কি সফটওয়্যার, হার্ডওয়্যার বিভিন্ন ধরনের হার্ডওয়্যারে অ্যাকচুয়ালি তখন ছিল জাম্পার। যে এখান থেকে এখানে জাম্পার করে দিন, এই প্রবলেম সলভ। এটা করুন, এটা সলভ। এরকম আরকি। তো সেই কাজগুলো একসময় ছিল এবং কি সেখানে আমি আসলে অনেক বেশি সময় দিয়েছি। যে কারণে একের পর এক কাজের দক্ষতা অর্জনের জন্য সবসময় চেষ্টা করেছি এবং কি মোবাইল সার্ভিসিং পেশাটি আমার নিজের সাথে একেবারে মানিয়ে নিয়েছি। মানে আমার অন্য কোনো পেশায় যাওয়ার আর কখনো কোনো আগ্রহ হয়নি। তো তখন সেই শপটি ছেড়ে দিয়ে আমি আমার নিজের মতো করে একটি শপ পাই এবং কি সেখানে আমার এই ক্যাপসুল মার্কেট, এই মার্কেটেই আমি আরেকটি দোকান নেই এবং সেই দোকানটি আমি অনলি ৮ মাস করার পর সেই দোকানের মালিক তার পজিশনটি আরেকজনের কাছে বিক্রি করে দেয়। যে কারণে আমি দোকানটি হুট করে ছেড়ে দিতে বাধ্য হই এবং কি দোকানটি ছেড়ে দেওয়ার পর আমি কমপক্ষে ২ বছর বসে থাকি। তখন বিভিন্ন দোকান থেকে আমার অফার এসেছে বিভিন্ন জায়গায় বসার জন্য। অ্যাকচুয়ালি আমি অন্য কোথাও কোনো দোকানে বসার সুযোগ হয়নি, তো বসিনি। আমার ইচ্ছা ছিল অ্যাকচুয়ালি নিজের মতো করে আরেকটা শপ করা এবং কি নিজের প্রতিষ্ঠান নিজে চালাবো এরকম একটি বিষয় ছিল। তো যাই হোক একসময়ে দেখা গেছে ২০০৮ সালে আমি আবার নতুন করে মোবাইল অ্যাক্সেসরিজ এবং কি সার্ভিসিং দুটি একসাথে আমি শুরু করি আমার একজন পার্টনারের সাথে। তো টাঙ্গাইল শহরে মোটামুটি বড় একটি শপ তখন আমরা ওপেন করি এবং কি আমি সার্ভিসিংয়ের কাজ করি। আমাদের সেই ভবনটি ছিল ৩ তলা ভবন এবং দোতলায় আমার বিশাল স্পেস কাস্টমার কেয়ারের মতো। তো সেখানে আমি সার্ভিসিংয়ের কাজ করি এবং নিচতলাতে আমার এক ফুফাতো ভাই ছিল। তার পাশাপাশি আমার পার্টনার ছিল। এরা সবাই মিলে সময় দিয়ে একটি হোলসেল বিজনেস যেটি মোবাইল ডিসপ্লে এবং বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ যত প্রকার আছে সবকিছু আমরা পাইকারিতে বিক্রি করা শুরু করি এবং কি সেই বিজনেসটা কিছুদিন চলার পরেই আমার ফুফাতো ভাই চলে যায়। তখন বিজনেসের আরেকজন লোক রাখা হয় এবং কি সে আসলে যতটা দায়িত্ব পালন করেছে তার মতো করে কিন্তু আমাদের যতটা প্রয়োজন ছিল সময় দেওয়া আমরা দিতে পারিনি। যে কারণে বিজনেসটা খুব দ্রুতই ড্রপ করতে থাকে। কারণ অনেক বেশি খরচ ছিল সেখানে
সেই সময়ে তৎকালীন সময়ে হয়তো ১৯,০০০ টাকার মতো শুধু ভাড়া ছিল। তো সব মিলিয়ে অনেক খরচ সেগুলো এবং কি দোকানের যে মালামালগুলো সেগুলো সঠিক সময়ে আপডেট না করার কারণে ধীরে, ধীরে কিন্তু আমাদের যে আ মূলধন যে চালান ছিল সেটি কিন্তু আস্তে, আস্তে কমে যেতে থাকে এবং এক পর্যায়ে আমি সেই বিজনেসটাকে একদম ছেড়ে চলে আসি। কারণ সেখানে বিভিন্ন ধরনের আ ফ্রেন্ড সার্কেলের লোকজন আড্ডা দেওয়া এবং কি বিভিন্ন রকম শুরু করে দেয়। তো এর পাশাপাশি সেই বিজনেসটাকে আমি একদম ছেড়ে হাসি মুখে আমার সেই পার্টনারের সাথে বিজনেসটাকে ক্লোজ করে শূন্য পকেটে চলে আসি। আবার নতুন করে পথ চলা শুরু হবে। আবার চলে আসি আবার সেই পুরনো মার্কেটে এবং কি আমার যেখানে শুরু, সেই মার্কেটে একটি দোকান ঠিক হয় ভাড়ায় এবং ভাড়া দোকানটি আ এগ্রিমেন্ট হয় যে আমাকে সেই দোকানটি আগামী ৩ মাসের মধ্যে দিবে। তো আপাতত তার আরেকটি দোকানে আমাকে বসতে বলে এবং সেখানে বসি। কিছুদিন চলার পর তারা আমার কাজের দক্ষতা দেখে তারা আমাকে আর দোকান দিতে চায় না এবং কি একের পর এক তারা বিভিন্নভাবে গড়িমসি করতে থাকে যে আমি এভাবেই যেন চলতে থাকি। কিন্তু আমার কমিটমেন্ট হচ্ছে যে আমাকে ৩ মাসের মধ্যে আমার নিজস্ব দোকান বুঝিয়ে দিতে হবে, অন্যথায় আমি এখানে থাকব না। পরবর্তীতে তারা বাধ্য হয়ে আমাকে দোকানটি বুঝিয়ে দেয় এবং সেখানে আমার নতুন করে আমার আবার সার্ভিসিং জগতের কর্মদক্ষতা দেখানোর সুযোগ হয় এবং সেই সময় আমার এক ফ্রেন্ড ছিল আমার সাথে, শুরু করি আমরা দুজনে। কিন্তু কিছুদিন পর সে তার ব্যর্থতা এবং সে চলে যায় যে সে এভাবে আসলে করতে পারছে না। কন্টিনিউ সে দোকানটা করতে পারত না। এটি এক সমস্যা ছিল তার। এর মধ্যে আমার এলাকার এক ছোট ভাই সে যোগদান করে এবং আমার সাথে কাজ করতে থাকে। ইতিমধ্যে আমি বিয়ে-শাদির কাজটা করে ফেলেছি এবং কি আমার একটি কন্যা সন্তান হয়েছে। তো সব মিলিয়ে যখন ১ম বাবা হলাম তখন একটি অনুভূতি ভিন্ন ছিল। এরপরেও আমি আমার কাজের যে গতি সেটি থামাইনি। আমি চলতে থাকি এবং কি আমার গতিতে। তো এক পর্যায়ে গিয়ে এরকম কিছুদিন চলার পর আবার কয়েক বছর পর এলাকার আরেকটা ছোট ভাই আমার সাথে যোগদান করে। তো ওরা অ্যাকচুয়ালি আমার সাপোর্ট দিচ্ছিল এবং কি ওরা নিজেরাও আস্তে, আস্তে কাজগুলো শিখতে থাকে এবং কি আমরা বলতে গেলে তখন ৩ জন আমার ছোট্ট একটি শপ, ছোট্ট একটি দোকান সেটা পরিচালনা করতে থাকি এবং কি আমি আমার কাজের যে পূর্বের যে আ কাজের দক্ষতা এবং টেকনিশিয়ান যারা এসে আমার কাছ থেকে কাজ করত, তাদের এই বিষয়গুলো চলমান থাকে। তো এই চলমান থাকা অবস্থায় আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করেছি মানুষের ভালোর জন্য মোবাইলের কাজগুলো কিভাবে করা যায় এবং কিভাবে মানুষের উপকার করা যায়। কারণ এই মোবাইল রিপেয়ারের মাধ্যমে কিন্তু আমরা মানুষের প্রবলেম সলভ করছি এবং কি মানুষের উপকার করছি। তো যেহেতু প্রত্যেকটা পেশাই তার নিজের হয়তো চলার জন্য বা ইনকামের জন্যই করে থাকে। কিন্তু কিছু, কিছু পেশা রয়েছে যেটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মানুষের হেল্প করা। তো যাই হোক আমার এই পেশাটা ভালো লাগে এবং কি এখানে আমি যে সম্মান পেয়েছি আমি এখানে আসলে কোনো লোক এসে কিন্তু জোর করে আমাদের দিয়ে সার্ভিসিং করাতে পারে না। আমার স্বাধীনতা রয়েছে। আমি চাইলে সেই কাজটি করব, না চাইলে না করব। অনেকে এসে অনেক সিনিয়র পারসন অনেক হেভিওয়েট লোকজন এসেও কিন্তু আমাদের কাছে অনেক রিকোয়েস্ট করে যে, "আমার ফোনটা একটু কাইন্ডলি দেখুন ঠিক করা যায় কিনা?" কারণ সে তার প্রবলেম নিয়ে এসেছে, সেটা আমি সলভ করব। তো এটি হচ্ছে বিষয়। আমি সবসময়ই দেখেছি এই বিষয়টা যে যদি একটু ভালো কাজ জানা যায় তাহলে কিন্তু আসলে করুণা নিয়ে থাকতে হয় না। অবশ্যই মানুষ তাকে উপযুক্ত পারিশ্রমিক বা সম্মান সেটা দিয়েই কিন্তু সেই সার্ভিসটি কিন্তু নিতে আসে। শুধু আপনার কাজ হলো সেই বিষয়টাকে সেভাবে তুলে ধরা এবং কি সেভাবে উপস্থাপন করতে পারলেই আপনি সেই আপনার যোগ্যতা প্রকাশ করতে পারবেন। যা হোক আমি এরপর মোটামুটি বেশ কিছুদিন ঠিকঠাক মতো চলতে থাকে। এরপর ৫ বছর পর আমার ২য় সন্তানের আ খবর শুনতে পাই যে আমি ২য় বার বাবা হতে যাচ্ছি। তো এই সংবাদ শোনার পর মেডিকেল থেকে একটা টেস্ট দেয় আল্ট্রাসাউন্ড করার পর আমি জানতে পারি যে একটি বড় ধরনের সমস্যা রয়েছে সেটা হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া। এই রোগটি হচ্ছে মূলত এমন একটি রোগ যেটা অনেক ডাক্তার ভয় পান যে এখন ঠিক আছে বাট এই বাচ্চাটা যখন হবে তখন এটা নরমাল বা সিজারিয়ান ডেলিভারি যেটাই হোক না কেন
সেই সময় কিন্তু প্রচণ্ড ঝুঁকি থাকবে। মানে বাচ্চার মা মারা যেতে পারে এবং কি সেই সময় অপারেশনে ১০ থেকে ১২ ব্যাগ রক্ত লাগতে পারে এবং কি এটা অনেক ভয় পায় এবং সব ডাক্তার এটা করতে রাজি হয় না। তো তৎক্ষণাৎ আমি ঢাকাতে যাই। ঢাকা মেডিকেলে আমি অপারেশনের সময় কাছাকাছি হলে তখন যাই। তো এর মাঝখানে আমার প্রায় ৬ থেকে ৭ মাস যখন আমি জানতে পারি এই ব্যাপারটা, তখন থেকে আমি কিন্তু প্রচণ্ড দুশ্চিন্তায় ছিলাম। আর এই দুশ্চিন্তা নিয়ে আসলে আ ঠিকঠাক মতো কাজ করা যায় না। মানসিক একটি দুশ্চিন্তা, বুঝতেই পারছেন হয়তো। তো আমি যখন সময় ঘনিয়ে আসে ঢাকাতে নিয়ে যাই, তখন ঈদের সময় ছিল, ঈদের ঠিক আগ মুহূর্তে। তখন ঢাকা মেডিকেলে তারা দেখে বলে যে, "আরও ১ সপ্তাহ ওয়েট করতে হবে, সময় লাগবে।" এখনো সময় হয়নি। তখন আমরা যেহেতু ঈদের খুব কাছাকাছি চলে আসে, ঢাকাতে ১ সপ্তাহ থাকি। ১ সপ্তাহ পর আবার নিয়ে যাই, তখন ঢাকা থেকে বলে যে, "এটা এখন আপনারা টাঙ্গাইলে লোকালি অপারেশনটা করাতে পারেন। এখানে অপারেশন করা যাবে না। আ এখানে আমাদের এখানে আবার থাকতে হবে।" ঈদের আগে মানে এমন একটা টাইম হয়েছে যে একটু সমস্যা এবং তারা সাহস দেন যে টাঙ্গাইলে যে মেডিকেল রয়েছে সেখানে আ সদর হসপিটালে করা যাবে। তো আমরা আবার ঢাকা থেকে টাঙ্গাইলে চলে আসি এবং টাঙ্গাইলে এসে ভালো একজন সিনিয়র ডাক্তার ছিল। উনি হচ্ছে ময়মনসিংহ মেডিকেলের আম সহকারী অধ্যাপক। উনি যথেষ্ট অভিজ্ঞ এবং কি উনার কাছে আমরা দেখাই। উনি সাহস করে অপারেশনটি করতে রাজি হন এবং কি উনি বলেন যে, একটি ডেট দেন, সেই ডেটে অপারেশন করবেন। রক্তের ডোনার রেডি রাখতে বলেন। তো আসলে আল্লাহর অশেষ মেহেরবানিতে কোনো সমস্যাই হয়নি। এক ব্যাগ রক্তও লাগেনি। অপারেশনটি টুক ঠিকঠাক মতো হয়ে যায়। আর এটা ছিল ১ম সিজার। ১ম যে বাচ্চাটি হয়েছে সেটা নরমালি হয়েছিল। যে কারণে সিজারের যে একটি প্রবলেম সেটা ফেস করেনি। তো যা হোক এই বাচ্চাটি হওয়ার ১ বছর পর হঠাৎ করে একটা নতুন সমস্যা দেখা দেয়। আর এই সমস্যাটি হচ্ছে বাম পায়ের পায়ে প্রচণ্ড পেইন। তো মূলত সিজারের সময় যে কোমরে মেরুদণ্ডের হাড়ে একটি ইনজেকশন দেয়, সেই ইনজেকশনের কারণে হোক বা যে কারণেই হোক একটা ডিস্কে প্রবলেম হয় এবং কি সে কারণে বাম পায়ের যে একটি নার্ভ রয়েছে সেই নার্ভের প্রচণ্ড পেইন হয়। আর এই পেইনটা এত পরিমাণে যেটা আমি জানতাম না। তো একটি প্রাইভেট মেডিকেলে যখন ভর্তি করি একজন ডাক্তারের আ ডাক্তার কি বলেন যে ট্রাকশন দিয়ে রাখতে হবে, টানা দিয়ে রাখতে হবে। তো কোমর থেকে একটা বেল বেঁধে একদম টানা দিয়ে রাখে। তো এই সময়ে হঠাৎ করে মানসিক সমস্যা দেখা দেয় এবং কি বিভিন্ন ধরনের স্মৃতিশক্তি ভুলে যায়। হঠাৎ করে এলোমেলো কথাবার্তা বলে এবং কি তার যে একটা ছোট ১ বছরের মেয়ে রয়েছে, সেটা একদমই তার মনে নেই, একদমই ভুলে গেছে। বড় মেয়েটার কথা মনে আছে কিন্তু আ তার ছোট মেয়ের কথা মনে নেই। তখন দেখলাম যে মাঝখানের একটা সময়ে গ্যাপ পড়েছে। এই মাঝখানের সময়ের যে স্মৃতি, এই স্মৃতিটা মস্তিষ্কে আর নেই। এটা হারিয়ে গিয়েছে। তো আসলে এমন কিছু আচার-আচরণ বা এমন কিছু লক্ষ্য করি যেটা আমার কাছে খুবই অদ্ভুত মনে হয়েছে। অনেক দুশ্চিন্তায় পড়ে যাই। তো আসলে যেমন আমার শ্বশুর-শাশুড়ি উনারা হয়তোবা ওই সময়ে ৩ থেকে ৪ বছর আগে মারা গেছে। তো তাদেরকেও নাকি দেখতে পাচ্ছে যে রুমের কর্নারে এসে বসে আছে। তো এরকম ধরনের বিভিন্ন সমস্যা দেখা দেয়। তো ঢাকাতে নিয়ে যাই। এমআরআই, সিটি স্ক্যান বিভিন্ন ধরনের টেস্ট করাই। তো সেখান থেকে আসলে যে একটা ডিস্কের নার্ভের প্রেস লাগার কারণে এরকম হচ্ছে এটাই বলে। তো এই সমস্যাটি দীর্ঘদিন চলে এবং চলতে, চলতে বিভিন্ন ধরনের মেডিসিন এপ্লাই করা হয় এবং কি মোটামুটি সুস্থ হয় চলার মতো। মাঝে, মাঝে পায়ের রগ টানা দেয়। এই সমস্যাটি চলতেই থাকে। এটা একটা দুশ্চিন্তা এবং কি যখন এই সমস্যাটা হয় তখন একেবারেই উম মেনে নেওয়ার মতো না, এরকম অবস্থা তৈরি হয়। তো যাই হোক এর মধ্যে চলে আসে করোনা ভাইরাস ২০২১ সাল। এই সময়ে আমার বাবা অসুস্থ হয়। তার চাকরির জীবনে সে খুবই অ্যাক্টিভ ছিল এবং যখনই সে রিটায়ার্ড করে তখন থেকেই সে অসুস্থ হয়ে পড়ে এবং কি করোনার সময় তার করোনা হয়নি কিন্তু অন্য সমস্যার জন্য হসপিটালে ভর্তি হয়। সেখান থেকে তারা করোনা সন্দেহে বাসায় পাঠিয়ে দেয়। অনেক রাত গিয়েছে যে হসপিটালের বাহিরে প্রাইভেট কারে ঘুমিয়েছি। তো তাকে নিয়ে দৌড়াদৌড়ি করেছি। হসপিটালে তখন থাকতে দেয়নি। তো এই বিষয়গুলো, এই সমস্যাগুলো যখন হয় তখন যাই হোক ওখান থেকে আব্বাকে নিয়ে আসি বাসায়। এখন এখনো আছে। একটু অসুস্থ অবস্থায় আছে মূলত উনি চলাফেরা করতে পারে না। ধরে, ধরে হাঁটাতে হয় বা নিয়ে যেতে হয়।
তো এই বিষয়গুলো সবসময় ফেস করতে হচ্ছে। তারপরে এমনিতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। মানে এমনিতে অন্য কোনো সমস্যা নেই। শুয়ে বসে যেভাবে হোক সময় কাটাচ্ছে এবং তার মতো করে সে আ চলছে, নামাজ পড়ছে, খাবার খাচ্ছে। তো এই হচ্ছে বিষয়। সাথে আম্মা আছে তাকে সাপোর্ট দেওয়ার জন্য। তো এভাবে চলছে এবং কি সবসময় তার খেয়াল রাখতে হয়। বিভিন্ন মেডিসিন কিন্তু রেগুলার চলে। তো এটি বিষয় হঠাৎ করে আমরা জানতে পারি যে আমাদের মানে যে বাসা, এই বাসা মূলত আমার জন্মের আগে কেনা। আব্বা কিনেছিল। আর তিনি কিনেছিল টাঙ্গাইলের যে জামাত মানে তাবলিগ জামাতের আমির সাহেব, উনি টাঙ্গাইল আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিলেন। তো উনার কাছ থেকে কিনেছিল। উম এটা ১৯৮০ সালে কিনেছিল। তো সেই সময়ে জায়গা কেনা এবং আমার বাসা এখানে আমরা অনেক বছর যাবৎ আছি। সেই জায়গা হঠাৎ করে শুনি যে এটা নাকি আরেকজনের কাছে বিক্রি করে দিছে কে বা কারা। তো এটার একটা বিশেষ কারণ আছে। আমাদের এই জমির একটা দাগ নাম্বারের ঝামেলা আছে। মানে দাগ নাম্বার ভুল করে মূলত দিয়েছিল এই জমিটা বিক্রি করে। এটা অনেক আগে ৭৪ সালে ১৯৭৪ সালে যখন ১ম দলিল হয়, তখন এখানে একটা ভুল ছিল। বাট জায়গাটা সঠিকভাবেই বুঝিয়ে দিয়েছে এবং কি তখন সবই ঠিক ছিল। বাট কাগজে কলমে যে জায়গার দাগ নাম্বার থাকে সেটা ভুল ছিল। মূলত ওনার ২ টি জায়গা, একটির নাম দিয়ে ২ টি জায়গা বিক্রি করেছে। দ্যাটস সিম্পল। বাট জায়গা ঠিকই আছে, পরিমাণ ঠিকই আছে, সবই ঠিক আছে। শুধু আমাদের কাছে না, এরকম করে আরও মানে ৫ জনের জমিতে ভুল রয়েছে। তো আমরা সবাই মিলে একটি আ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমার বাবা মামলা করেছে কোর্টে। এটা অলরেডি ৩২ বছর চলেছে। মামলাটা এখনো চলছে। তো এই কোর্টের দাগ নাম্বার সংশোধন করে দেবে এই কথা বলে ঘুরিয়েছে। মূলত আমার আব্বা অনেক সহজ সরল মানুষ ছিল, চাকরি করত। সেই কারণে সময় দিতে পারত না। উনি বুঝতে পারে নাই। উকিল সাহেব যা বলেছে তাই শুনেছে। এভাবে ৩২ বছর চলার পর অবশেষে যখন এই জায়গার ঝামেলা শুনতে পাই যে আমাদের জায়গাগুলো অন্যজন দলিল করে জাল কাগজপত্র তৈরি করে দলিল করেছে। জায়গাতে আমরা রয়েছি বাট দলিল করে তারা কেনাবেচা শুরু করে দিয়েছে। এটা একটা বড় ধরনের ঝামেলা শুরু হয়। তখন সেই বিষয়টাকে অ্যা মোকাবেলা করার জন্য আমাকে সর্বোচ্চ আ আমার তরফ থেকে আমি চেষ্টা করি এবং কি আমার ভাই ব্রাদার যারা আছে, আমার ছোট ভাই আছে, ও এই বিষয়ে অতটা পারদর্শী না। আমার আ সাহায্য করে। বাট আমার যে বড় ভাই রয়েছে, সে আসলে বাসায়ই থাকে না। তাকে নিয়ে তার তেমন একটা সহযোগিতা আমরা পাইনি। তো সমস্ত দায়িত্ব মূলত আমাকেই নিতে হচ্ছে। এটা নিয়ে আমি বেশ সময় দিচ্ছি এবং কি সময় দেওয়ার ফলশ্রুতিতে এক পর্যায়ে গিয়ে আমি জানতে পারি যে তারা একদমই জাল কাগজপত্র তৈরি করে আমাদের এই জমিগুলো আরেকটা শক্তিশালী বা এলাকায় যেরকম থাকে যে প্রভাবশালী কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব থাকে, তাদের মাধ্যমে দলিল করে যেন জমিটা তারা কোনোভাবে আত্মসাৎ করতে পারে বা গ্রাস করতে পারে। এটা হচ্ছে যে তাদের একটা চরম লেভেলের কুপরিকল্পনা এবং কি আমাকে আলাদাভাবে টাকার অফার করে যে, "তুমি কিছু টাকা দিয়ে এই জমিটা কিনে নাও।" তো আসলে দেখুন এগুলো পরিস্থিতি মোকাবেলা করা, এক পর্যায়ে গিয়ে তারা আ এই ধরনের কাগজপত্র যেহেতু তৈরি করেছে সেটার বিরুদ্ধে আমি একটা মামলা করি এবং আমাদের এখানে মামলা করার পর তারা পিবিআই তদন্ত করে জানতে পারে যে হ্যাঁ, এটা টোটালি জাল কাগজপত্র দিয়ে তারা একটি দলিল তৈরি করেছে এবং সেভাবে দাবি করছে। আর যারা অ্যাকচুয়ালি দলিল করে দিয়েছে দাতা হিসাবে, তাদের অ্যাকচুয়ালি এই জায়গায় কোনো অস্তিত্ব নেই। এবং তারা এই জায়গাটা চিনেও না। তাদের সাথে আমার কথা হয়েছে। তারা এই জায়গাটা চিনেও না, কোনোদিন আসেওনি। অথচ তাদেরকে ফুসলিয়ে কিছু টাকা-পয়সা বা কোনো লোভ দেখিয়ে তাদের কাছ থেকে দলিল করে নিয়ে প্রভাবশালী ব্যক্তিরা এই কাজটা করেছে। যাই হোক, আল্লাহ পাক এই বিষয়গুলো দেখবেন। আর তারা তাদের সর্বোচ্চ পাওয়ার নিয়ে অনেক লোকজন নিয়ে হামলাও করে, বাসায় ভাঙচুর করে। এর একটা শর্ট ভিডিও একসময় আপলোড করেছিলাম। তো এ ধরনের পরিস্থিতি তৈরি করেও তারা কিন্তু কিছুই করতে পারেনি। তো যাই হোক, এক পর্যায়ে তারা আইনিভাবে বিভিন্ন জায়গায় জড়িয়ে পড়ে এবং কি তারা কিছু মামলা করে, আমরা কিছু মামলা করি। এগুলো নিয়ে টোটাল ৬ টা মামলা এই মুহূর্তে আদালতে চলমান আছে। তো এগুলো সবগুলোই কিন্তু আমাকে হ্যান্ডেল করতে হয় এবং এই ৬ টা মামলার ডেট দেখা যায় যে ১ মাসে ২ টি ৩ টি ডেট থাকে। অনেক সময় একাধিকবার উকিলের সাথে পরামর্শ করতে হয়। বিভিন্ন বিষয়ে কাগজপত্র নিজেকে স্টাডি করতে হয়। আমি নিজেও অনেক লেখাপড়া করে এই জমিজমা সম্পর্কে অনেক কিছু জানতে পারি।
তো এই টোটাল বিষয়টাকে কিন্তু আমাকে হ্যান্ডেল করতে হচ্ছে। আর এই বিষয়গুলো ২০২২ থেকে ২২-২৩ তখন থেকেই পুরোপুরি আমি এগুলো নিয়ে হ্যান্ডেল করছি। আর ইউটিউবেও এতদিনে আমি কিন্তু কনটেন্ট তৈরি করছি, বিভিন্ন কাজ করছি, আপলোড করছি। কোনো সময় এগুলো হয়তো শেয়ার করা হয় না। কিন্তু এর ভিতরে কিন্তু অনেক কিছু আমাকে আমার জীবনে মোকাবেলা করতে হচ্ছে। তো ইউটিউবে ভিডিও আপলোড করা বা এই মোবাইলের কাজ করার পাশাপাশি যদি এই ধরনের ৬টা মামলার মোকাবেলা করা, পাশে পরিবারের বিষয়গুলো দেখা এবং কি এত কিছুর মধ্যেও আমি নিজেকে মানিয়ে নিয়েছি। তো এভাবেই চলছে এবং যেহেতু আমাদের সত্য রয়েছে এটা নিয়ে আমি দুশ্চিন্তা করি না এবং কি ভাগ্যে যা রয়েছে সেটা তো হবেই অবশ্যই। আল্লাহ যা ভালো মনে করেন সেটাই করবেন। তো এর মাঝখানে চলতে একটা সময় গিয়ে জানতে পারি যে আমার ওয়াইফের আবারও পেটের ভিতরে একটি টিউমারের লক্ষণ দেখা যাচ্ছে। ডাক্তার বলে যে এই মুহূর্তে আপনার এই টিউমারটি অপারেশন না করলেও চলবে। কিন্তু আপনার যদি কোনো বেবি নেওয়ার ইচ্ছা থাকে এখনই সেই বিষয়টা দেখুন, না হলে এটা অপারেশন করে ফেলতে হবে। একসাথে ২টি অপারেশন করতে হবে। তো ডাক্তারের পরামর্শ এবং কি সবকিছু মিলিয়ে আল্লাহ পাকের কাছে একটা সন্তান আশা করলাম এবং কি একটা পুত্র সন্তানের আশা সবারই থাকে, আমারও ব্যতিক্রম কিছু না। তো আসলে আল্লাহ চাইলে দিতে পারেন। তার ভান্ডারে তো অগণিত রয়েছে। কাউকে দেন, কাউকে দেন না। তো অনেক ঝামেলা আমি সহ্য করেছি বা অনেক সমস্যার মধ্যে থেকেছি। কিন্তু নিজেকে সবসময় যথেষ্ট মনে করেছি যে আল্লাহই আমার জন্য যথেষ্ট। তো এরকম একটি মানসিকতা নিয়েই চলেছি সবসময়। তো এবারও আমি সেই একই বিষয়ে আল্লাহর কাছে সোপর্দ করে দিলাম যে আমার জন্য যদি একটি পুত্র সন্তান দেওয়া যায়, অবশ্যই তিনি যেন দেন এবং কি আমার জন্য তিনিই যথেষ্ট। তো যাই হোক আল্লাহ দোয়া কবুল করলেন এবং কি আমার স্ত্রী অনেক নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে অনেক কান্নাকাটি করেছে। আসলে আল্লাহ পাক সেটা দোয়া কবুল করেছে। আর অল্প দিনের মধ্যেই একটি সুখবর চলে আসে। তো এরপর ডাক্তারকে দেখানো হয়। ডাক্তার বিভিন্ন চেকআপ করে বলে যে আপনার বাচ্চার সাথে কিন্তু টিউমারটাও বড় হচ্ছে। মানে টিউমারটা বড় হতে মোটামুটি একটা হাঁসের ডিমের মতো হয়ে গেছে। এটা অপারেশন করতে হবে। আগে ছিল একটি মসুরের ডালের মতো, অনেক ছোট। এখন অনেক বড় হয়েছে। এটা অপারেশন করতে হবে এবং কি এই অপারেশন যদি একসাথে করা যায়, অনেক সময় ব্লিডিং বেশি হয় যে কারণে একসাথে অপারেশন করা হয় না। যেহেতু সিজার করতে হবে, তো একজন এক্সপার্ট ডাক্তার হলে অবশ্যই ২ টা একসাথে করতে পারবে। যেহেতু আমি একজন টেকনিশিয়ান, আমি নিজেও কিন্তু বুঝি যে যদি হাত ভালো থাকে, এক্সপার্ট থাকে তাহলে হয়তো তার দ্বারা ২টি অপারেশন একসঙ্গে সম্ভব এবং অনেক ঝুঁকি এড়িয়ে সেই কাজগুলো কিন্তু করা সম্ভব। তাই আমি খোঁজ খবর নিতে থাকি এবং ভালো একজন ডাক্তারের খোঁজ পাই। তো সিদ্ধান্ত নিই তাকে দিয়ে অপারেশনটা করাবো। তিনি স্পেশালিস্ট, মূলত ঝুঁকিপূর্ণ যে প্রসূতি সেবা সেটি দিয়ে থাকেন। উনি আমাদের টাঙ্গাইলেই বসেন। তো যা হোক উনার মাধ্যমে অপারেশনটি করার সিদ্ধান্ত নিই এবং উনি অপারেশনের ডেট ঠিক করেন। তো সবকিছু মিলিয়ে রমজান মাসের ৭ রমজান মানে গত আ রমজানের ৭ তারিখে শুক্রবার ছিল। জুমার নামাজের ঠিক আগ মুহূর্তে অপারেশন হয়। অপারেশন সাকসেসফুলি হয় এবং কি টিউমারটাও একসাথে অপারেশন করে ফেলে। তো আল্লাহর অশেষ মেহেরবানিতে আমার একটি পুত্র সন্তান হয় এবং পরিবারের সবাই অনেক বেশি আনন্দিত হয়, উৎসাহ উদ্দীপনার মধ্যে থাকে। তো এরকম একটি যেহেতু রমজান মাস ছিল এবং কি আমি এই অপারেশনের কারণে দীর্ঘদিন কাজ থেকে একটু বিরত ছিলাম। আর এই সমস্যার পাশাপাশি আমার নিজের একটা সমস্যা ছিল, টনসিলের সমস্যা। আমি এর আগেও ভিডিওতে বলেছিলাম যে আমার গলায় টনসিলের অপারেশন করতে হবে হয়তো। তো আমি ডাক্তার দেখাই। তখন যেহেতু পরিবারের বড় একটি অপারেশন বা ঝামেলা শেষ হয়েছে, নিজে একটু রিল্যাক্স ফিল করি যে কারণে নিজের দিকে এবার একটু খেয়াল করি। তো আমি আমার গলার টনসিলটা দেখাই। ডাক্তার বলে যে, "আপনার চাইলে কালই আমরা অপারেশন করতে পারি।" তো আমি বললাম, "না, আমার যেহেতু ছোট্ট একটি বেবি আছে, এখন মাত্র এই অপারেশনটা হয়েছে। আমি একটু সময় নিতে চাই।" তো ওদেরকে বাসায় নিয়ে আসি এবং কি ১ সপ্তাহ পর আমি অপারেশনটা করি আমার গলার। তো টনসিলের অপারেশন খুব সুন্দরভাবেই সফল হয় এবং আমার খুব দ্রুতই মনে হচ্ছিল যে অপারেশনটা হয়ে রিকভারি হয়ে যাব এবং কি আমি আবার পুনরায় কাজে সময় দিতে পারবো। এরকম একটি অবস্থা চলছিল
এর মধ্যে ঈদ সামনে কাছাকাছি চলে আসে। তো তার আগ মুহূর্তে হঠাৎ করে আমি রাত্রে দেখি একদিন গলা ভেজা, ভেজা এবং কি রাত্রে প্রায় ৩টার দিকে আমি যখন ওয়াশরুমে গিয়ে বেসিংয়ে আ আমি থুথু ফেলতে যাই তখন দেখি রক্ত বেরোচ্ছে এবং এটা এত বেশি রক্তের প্রবণতা তখন বেড়ে যায় যে একটা স্যালাইনের পাইপের ভিতর থেকে যেরকম আ তিরতির করে রক্ত বের হয় মোটা হয়ে, ঠিক সেরকমভাবে আমার এই গলা থেকে রক্ত বেরোচ্ছে। মূলত একটি গলার ভিতরে যে রগগুলো থাকে, কোনো একটি নার্ভের মুখ খুলে যাওয়ার কারণে এটা হতে পারে। তো এই সমস্যাটা যখন রাতে ৩টার দিকে হয়, পরিবারের সবাই প্রচণ্ড আতঙ্কিত হয় এবং কিভাবে এই সমস্যাটা সমাধান করা যায়। তখন তাৎক্ষণিক হসপিটালে, সদর হসপিটালে যাই এবং রক্ত পড়তে, পড়তে আমি হসপিটালে গিয়ে পৌঁছাই। তো আমার বড় ভাইয়ের ছেলে বা ভাতিজা আছে, ও ওর মোটরসাইকেলে করে এবং আমার এক ছোট ভাই আছে, ও আমাকে ধরে নিয়ে যায়। তো রাস্তায় রক্ত পড়ছিল, এমন অবস্থায় পড়তে, পড়তে এবং বাসা থেকে বরফ নিয়ে গিয়েছিলাম। বরফটা গলায় চেপে রাখার কারণে এক পর্যায়ে গলার ভিতর থেকে যেহেতু রক্ত পড়ছে, ওটা তো আর আটকে রাখার কোনো সুযোগ নেই এবং এক্কেবারে ভিতরে যে আলাজিহ্বা থাকে সেখানে সেখান থেকে রক্তটা বের হচ্ছিল। তো রক্ত এক পর্যায়ে একাই বন্ধ হয়ে যায়। হসপিটালে ভর্তি হই, রাতে থাকি এবং সকালবেলা আবার সেখান থেকে চলে যে ক্লিনিকে অপারেশন করেছি সেখানে আসি। তো তখন ঈদের আগে আসলে ডাক্তার আর আসছে না এবং ডাক্তার ঢাকা থেকে আসতো, ঢাকা মেডিকেলের ডাক্তার। তাৎক্ষণিকভাবে প্রাইমারি কিছু ট্রিটমেন্ট দিয়ে আমাকে ছেড়ে দেয় এবং বাসায় চলে আসি এবং কি এভাবে চলার পর ঈদের দিন আবার একই ঘটনা ঘটে। ঈদের দিন সন্ধ্যার দিকে আবার গলা থেকে রক্ত বের হয়। একে, একে ৩ দিন যখন এরকম হতে থাকে তখন বাসার পরিবারের সবাই আতঙ্কিত, হয়তো এটা বড় ধরনের ঘটনা ঘটে যাবে। তো অ্যাকচুয়ালি আসলে যখন এরকম একটি মানে পরিবারের একজন সদস্য যে সবকিছু খেয়াল রাখে, তার যখন এরকম পরিস্থিতি হয় তখন সবাই কিন্তু ঘাবড়ে যায়। তো আল্লাহর অশেষ মেহেরবানি যে ঈদের দিন বিকেলবেলা মানে সন্ধ্যাবেলা যে সমস্যাটি হয় সেটা আবার এক ডাক্তারের কাছে গিয়ে সেখানে কিছু ট্রিটমেন্ট নিয়ে আসার পর সেটা সমাধান হয়। দুর্ঘটনা তখনও শেষ হয়নি। ঈদের পরের দিন আনন্দিত ঈদ হয়তো আমার এই আ গলার এই সমস্যার কারণে, ব্লিডিং এর কারণে সবাই আতঙ্কিত, মলিন হয়ে গেছে তখন। তারপরে ঈদের পরের দিন মোটামুটি স্বাভাবিকভাবে সব চলছিল। রাত্রি ১২টা আমার ভাতিজা মোটরসাইকেল নিয়ে আমার এক আত্মীয়কে টাঙ্গাইল বাইপাসে বাসে উঠিয়ে দিতে গেল। ওরা ২টি মোটরসাইকেল নিয়ে যায়। ওর নিজের একটি মোটরসাইকেল এবং আমার মোটরসাইকেল দিয়ে আরেকটা লোক, ২ জন লোক পাঠায় সাথে। টোটাল ওরা ৪ জন ছিল, একজনকে গাড়িতে উঠিয়ে দিয়ে ৩ জনে ২ মোটরসাইকেল নিয়ে আসছিল। ভাতিজা এক মোটরসাইকেলে ছিল। হঠাৎ করে বাইপাসে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের সঙ্গে লেগে ছিটকে গিয়ে রাস্তায় পড়ে যায় এবং কি ওর মাথায় হেলমেট ছিল না। মাথার খুলি ফেটে যায় এবং কি তাৎক্ষণিকভাবে ওরা হসপিটালে ধরে নিয়ে যায়। হসপিটালে নিয়ে যাওয়ার পর সেখান থেকে বলে ঢাকা মেডিকেল নিয়ে যেতে হবে বা ঢাকাতে নিয়ে যেতে হবে, আইসিইউ লাগবে। তো ওখান থেকে নিয়ে আইসিইউতে রাখে। আইসিইউতে রেখে তারপর কিছু টেস্ট করে। টেস্ট করার পর জানতে পারে যে মগজের আসলে 95% ড্যামেজ। একদম এলোমেলো হয়ে গিয়েছে। তো একবারের জন্য জ্ঞান ফিরেনি এবং বিভিন্ন বড়, বড় ডাক্তার বা ঢাকাতে যারা আছে নিউরোসায়েন্স এবং বিভিন্ন জায়গায় যে টেস্ট করে বা টেস্টের রিপোর্ট নিয়ে বিভিন্ন জায়গায় দেখানো হয় যে আসলে কোনো সম্ভাবনা আছে কিনা। কিন্তু হতাশ, কোনোভাবেই এই রোগীর চিকিৎসা করা সম্ভব না। দেশের বাইরে নিয়ে গেলেও হবে না, এরকম একটি কথা বলে। তখন যতক্ষণ পর্যন্ত শ্বাস-প্রশ্বাস আছে ততক্ষণ চেষ্টা চালিয়ে যেতে হবে। এই কারণে আমরা আইসিইউতে রাখি। আইসিইউ থেকে যেহেতু আমি বাসায় অসুস্থ, আমি তো যেতে পারিনি। আমরা পরের দিন খবর পাই যে অবস্থা ভালো না এবং কি আইসিইউ থেকে এক পর্যায়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে এবং ওখান থেকে ওরা অ্যাম্বুলেন্স নিয়ে বাসায় চলে আসে এবং সেই সময় আমরা পরিবারের সবাই কমবেশি অসুস্থ। এরকম একটি সিচুয়েশনে বাসায় একজন মৃত ব্যক্তির সংবাদ আসলে কতটা অ্যাটাক করতে পারে এটি হয়তোবা আপনারা বুঝতে পারছেন। তো এরপরেও যেহেতু আমার দায়িত্ব অনেক বেশি, আমি নিজে অসুস্থ থাকার পরেও সবকিছু খেয়াল রেখে কেউ যেন অসুস্থ না হয়। কারণ আমার বাবা অসুস্থ, সে হয়তোবা মানসিকভাবে ভেঙে পড়লে স্ট্রোক হতে পারে এবং কি আমার ওয়াইফও অসুস্থ,
ও প্রচণ্ড কান্নাকাটি করছে। ও বলছে যে আমার ছেলেকে নিয়ে দেশের বাইরে নিয়ে যাও, ইন্ডিয়াতে নিয়ে চিকিৎসা করো। অনেক ধরনের আবেগী কথাবার্তা সবাই বলছে। তো এরকম একটি মানে মুহূর্তে আসলে বলার কিছু নেই। যখন অ্যাম্বুলেন্স বাসায় আসে তখন আমরা সবাই আবেগে আপ্লুত হয়ে যাই। এক পর্যায়ে দাফন-কাফন শেষ করি এবং ওর যে জিনিসপত্র, ভাঙা মোটরসাইকেল, এগুলো সব স্মৃতি হয়ে এখনো পড়ে আছে। তো এই যে কষ্ট, এরপরেও কিন্তু আমি আমার জীবনকে থেমে রাখিনি। আমার সবকিছু চালাতে হচ্ছে, চলছে। কারণ দুনিয়াতে হয়তো আমিও থাকবো না, বাট আমার সেই জায়গাটি আরেকজন কিন্তু দখল করে নেবে, এটাই সত্য। তো পরিশেষে আসলে সবকিছু মিলিয়ে এরকমই যে পৃথিবীতে আমরা সাময়িকের জন্য আছি। কোনো না কোনো ঘটনা ঘটে হয়তো কোনো কারণে কোনোভাবে আমরা এখান থেকে চলে যাব। বাট আমাদের যে কর্মফল এবং কি আমরা যা করব সেগুলো কিন্তু রয়ে যাবে এবং সেগুলোর একটা সুফল বা কুফল সেটা কিন্তু ভোগ করতে হবে। এবং কি যত টাকাই থাকুক না কেন, টাকা দিয়ে মানুষের জীবন বাঁচানো সম্ভব না। এটি বাস্তব। এবং টাকা কখনো মানুষের কিন্তু সুখ আনে না। একটি বিষয় হচ্ছে যে আমি খুব সাধারণভাবে জীবনযাপন করার চেষ্টা করি এবং করি। হয়তোবা টাকা পয়সা অনেক ইনকাম করি বা চলার মতো যতটা প্রয়োজন সেটা আমার হয়ে যায় এবং আমি কখনো ঠেকি না, আলহামদুলিল্লাহ। তো আসলে একটা বিষয় যে মানুষের উপকার করতে না পারলে হয়তোবা সেটার জন্য জবাবদিহি অতটা করা লাগবে না। কিন্তু যদি আমি কারো ক্ষতি করি তাহলে কিন্তু অনেকটা আমাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। এটা সবসময় মাথায় রেখে চলা উচিত। তো যাই হোক, পরিবারের এরকম একটি পরিস্থিতিতে তারপরেও আমি স্বাভাবিক হওয়ার চেষ্টা করি এবং সব সদস্য যারা বাসায় সবাইকে সান্ত্বনা দিয়ে ঠিকঠাক মতো আবার আগের মতো করে চলার চেষ্টা করতে থাকি। এর পর্যায়ে আবার জানতে পারি যে আমার ওয়াইফের জন্ডিস হয়েছে। প্রচণ্ড রকমের জন্ডিস। তো এই জন্ডিসটার বিভিন্ন লেভেল রয়েছে। তো এটা হচ্ছে আমি আজ থেকে ৫ মাস আগে যখন আমার ছেলে হয় তখন ডাক্তারের অপারেশন করার আগে একটা টেস্ট করেছিলাম। HBsAg এই ভাইরাসটা ছিল না এবং কি বর্তমানে এই জন্ডিস হওয়ার পরে টেস্ট করে দেখি এই ভাইরাসটা এফেক্টেড। মূলত এটা রক্তের মাধ্যমে বা অপারেশনের যে টুলস রয়েছে সেগুলোর মাধ্যমে ছড়াতে পারে। অনেক কারণেই ছড়াতে পারে। ডাক্তার দেখালাম, ডাক্তার আবার বলল যে এখন পরিবারের সবাইকে এই টেস্টটা করতে হবে। যদি আপনারা নেগেটিভ থাকেন তাহলে এখনই আপনারা ভ্যাকসিন বা এটার একটা প্রতিষেধক রয়েছে সেটা নিতে হবে। তো আমি নিজে টেস্ট করলাম। আমার টেস্টে নেগেটিভ এসেছে। এটার জন্য ভ্যাকসিন নিতে হবে এবং আমার সন্তান বা ছেলে-মেয়ে যারা রয়েছে ওদেরও এই টেস্টগুলো করতে হবে এবং ভ্যাকসিন নিতে হবে যদি নেগেটিভ থাকে। তো জন্ডিসের রোগী আসলে অনেক ভয়ানক হতে পারে। এটা আমি না হলে এই পরিস্থিতিতে না পড়লে বুঝতাম না এবং কি এই পরিস্থিতির মধ্যেও কিন্তু আমি হতাশ হইনি। আলহামদুলিল্লাহ সেটাও অনেকটা রিকভারি হয়েছে, হয়ে যাবে। তো বেঁচে থাকলে মানুষের জীবনে বিভিন্ন সমস্যা আসবে এবং কি সেই সমস্যাগুলো সমাধানের জন্য চেষ্টা করতে হবে, আল্লাহ পাকের সহযোগিতা এবং সাহায্য কামনা করতে হবে এবং নিজেকে নিজের জায়গা থেকে সবসময় সততার সাথে চেষ্টা করতে হবে, এই আর কি। তো যাই হোক, আমি আমার এত কিছুর পর বর্তমান অবস্থা, এরপরেও আমি ভিডিও আপলোড করছি, আমি মোবাইলের কাজ করছি এবং আমার মামলা মোকদ্দমার বিষয়ে এখন প্রচণ্ড সর্বোচ্চ সময় দিয়ে আমি কিন্তু চেষ্টা করছি এগুলো শেষ করার। হয়তোবা আমার জীবনটা শেষ হয়ে যাবে কিন্তু আমি চাই না এগুলো আমার সন্তানের জীবনে এসে থাকুক এবং এই ঝামেলাগুলো একেবারে শেষ করে দিতে চাই। যে কারণে আমি একটু বেশি সময় দিয়ে এখানে সময় দিচ্ছি এবং সেই সাথে আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে এখানে অনেক মানুষ আসলে সাবস্ক্রাইব করেছে। যেটা হয়তো বড়, বড় যে ইউটিউবার রয়েছে তাদের তুলনায় অনেক কম। কিন্তু ৩৩,০০০ মানুষ আমি মনে করি আমাকে সাবস্ক্রাইব করেছে। এটা অনেক বড় ব্যাপার। আর তাদের জন্য সবসময় কিছু না কিছু দেওয়ার চেষ্টা করি এবং কি মানুষের যে মোবাইলগুলো রিপেয়ার করি, অনেকের অনেক আশা থাকে আমার ফোনটা রিপেয়ার করতে দিব এবং কি এই যে কাজগুলো করতে দেখে তারা অনেক আশা পায়। আসলে একটা মানুষের জীবনে কত ঘটনা ঘটে যাচ্ছে, প্রতিনিয়ত কি করছে, কখন কোথায় আছে, এই বিষয়গুলো কেউ বোঝার চেষ্টা করে না।
তারা সবসময় ভাবে হয়তো সবসময়ের জন্য আমি মোবাইলে কাজ করছি। কিন্তু না, বর্তমানে আমি যেটা করছি, আমি খুব অল্প সময় গিয়ে ২-১ টা কাজ করে আবার চলে আসি। আমার অন্য জায়গায় সময় দেই। তো যখন ভিডিওটা করি তখন কিন্তু আপলোড করা হয় না। ভিডিওটা পরে আপলোড করা হয় আমার সুযোগ বুঝে। আর আপলোড করার আগে একটা ভিডিওর কিন্তু টাইটেল, থাম্বনেইল এবং ডেসক্রিপশন অনেক কিছু এডিটিং সবকিছু করতে হয়, ভয়েস ওভার করতে হয়। সব মিলিয়ে এই কাজগুলোতে বড় একটা সময় দিতে হয়। যারা ইউটিউবিং করেন তারা হয়তো বুঝবেন। এমন ইউটিউবার রয়েছে তারা শুধুমাত্র ইউটিউবিং করেন এবং তাদের জীবনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইউটিউব নিয়ে ঘাটাঘাটি করেন, সময় দেন। আর আমার জীবনের আমার অনেকগুলো অধ্যায় রয়েছে, আমার পরিবার রয়েছে, আমার মা-বাবা, তাদের পেছনে একটু সময় দিতে হয়। আমার ৩ টা বাচ্চা রয়েছে, ছেলে-মেয়ে, স্ত্রীসহ, তাদেরকে সময় দিতে হয়। আমার ফ্যামিলিতে ভাই-বোন অন্যান্যরা রয়েছে। সব বিষয়গুলো খেয়াল রাখা এবং কি নিজের পরিবারের জন্য কেনাকাটা, বাজারঘাট থেকে শুরু করে এবং সেই সাথে এই যে মোবাইলের মধ্যে আ ৬ থেকে ৭,০০০, ৭,০০০ প্লাস হবে হোয়াটসঅ্যাপে টেক্সট মেসেজ করেছে, তাদের সঙ্গে বিভিন্ন ভয়েস কনভারসেশন বিভিন্ন কিছু হয়েছে। প্রত্যেককে সময় দেওয়ার চেষ্টা করেছি এবং কি সেই সাথে ইউটিউবের কমেন্টের অ্যান্সার দেওয়া, ভিডিও তৈরি করা, সেই সাথে আরও অনেক কিছু। এগুলো বিশাল একটি বিষয় এবং আমি যে মোবাইলে কাজ করেছি, অতীতে যে কাজগুলো করেছি, এই যে ২০২১ সাল থেকে ধরেন কুরিয়ার সার্ভিসে যারা ফোন পাঠিয়েছে, তাদের পর্যাপ্ত সাপোর্ট দেওয়ার চেষ্টা করে থাকি। তাদের ফোনগুলোতে কোনো প্রবলেম হলে সেগুলোর রিপ্লে দেওয়া বা পুনরায় আবার রিপেয়ার করে দেওয়া এবং নতুন করে যারা ফোন পাঠাতে চান, তাদের সাথেও কিছু, কিছু সময় তাদেরকে কিছু নতুন সুযোগ দেওয়া এবং সেই কাজগুলো দেখা। তো এই সবের পাশাপাশি আসলে নিজের জীবনটার পাশাপাশি অনেক কিছু থাকে, সেগুলোকে ব্যালেন্স করেই চলতে হয়। তো আমার সাধ্য অনুযায়ী আমি যতটুকু সম্ভব সেটা করছি। কিন্তু জোর দিয়ে হয় না। হয়তো খুব বেশি প্রেশারে পড়ে গেলে এগুলোও বন্ধ করে দিতে হবে। আর এখন বর্তমানে আমি আমার মোবাইল নাম্বারে কিন্তু কথা খুব কম বলি। সরাসরি ফোন দিবেন না কেউ, ফোন দিয়ে অনেকেই কিন্তু পান না বা আমি কথা বলি না। এর কারণ হচ্ছে আমি সবসময়ের জন্যই দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন টেনশন, বিভিন্ন বিষয় নিয়ে থাকি। যে কারণে এটা সম্ভব হয় না। তো আমার কাজ যেহেতু করতে হবে, আমি যত যাই করি না কেন, এই কাজগুলো আমার নেশা বা আমার ভালো লাগে, যে কারণে মোবাইলে কাজগুলো করি। তো এই কাজের পাশাপাশি আমি চেষ্টা করছি যে আ অন্য কিছু করা এবং অন্য যাই করি না কেন মোবাইল সার্ভিসিংয়ের যে ভিডিওগুলো, এগুলো হয়তো আপলোড করতে থাকবো আপনারা চাইলে এবং আমার যে ভয়েসগুলো, আমার কথা বলা, আমার কথার জন্যই অনেকে আমার ভিডিওগুলো দেখেন অ্যাকচুয়ালি। আর রিসেন্টলি আমি লক্ষ্য করেছি আমার ভিডিওতে অটো ডাবিং মোড চলে আসছিল। যে কারণে অনেকেই কিন্তু একটু হতাশ হয়েছেন, কমেন্টও করেছেন যে ইংলিশে ডাবিং হচ্ছে কেন? বা এটা এআই ভয়েস দিচ্ছে। কিন্তু আমি কিন্তু ভয়েস দিয়েই ভিডিওগুলো আপলোড করেছিলাম। তো পরবর্তীতে একজনের কমেন্ট দেখে আমি নিজে ভিডিও যখন দেখি তখন বুঝলাম যে এটা অটো ডাবিং মোডে চলে গেছে। যাই হোক সেই সফটওয়্যারটা বা সেই অপশনটা আমি ডিসেবল করে দিয়েছি। তো আজকের ভিডিওটি অনেক লম্বা হয়েছে এবং কি অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করেছি। তারপরেও হয়তো যতটা শেয়ার করেছি এর বাইরেও কিন্তু অনেক কিছু আছে। একটা মানুষের জীবনে অনেক কিছু থাকে। আমি প্রতিদিন কিন্তু আ নিজের জন্য একটু সময় ব্যয় করি, একটু হাঁটাহাঁটি করি এবং কি সব মিলিয়ে মানসিকভাবে সুস্থ থাকার প্রয়োজন। আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আমি কিন্তু যথেষ্ট সুস্থ রয়েছি। আল্লাহর অশেষ মেহেরবানি। আমার চোখে কোনো সমস্যা আসেনি। আমি কিন্তু অলরেডি ৪০ বছর বয়সে পা দিয়েছি এবং কি ২০ বছর যাবৎ মোবাইল সার্ভিসিংয়ের কাজ করছি। তো এটা আল্লাহর অশেষ মেহেরবানি এবং শুকরিয়া যে এখনো পর্যন্ত আমি ঠিকঠাক মতো কাজ করতে পারছি। তবে অবশ্যই অতিরিক্ত চাপ কোনো কিছুই ভালো না এবং অনেক টাকা-পয়সা ইনকাম করার লক্ষ্যে আসলে আমি এই কাজগুলো করি না। এটা আমার ভালো লাগা থেকে করি এবং দুনিয়ায় বাঁচতে গেলে যতটুকু প্রয়োজন ততটুকু অবশ্যই করতে হবে। এর বাইরে কিছু না। তো এরকম না যে অনেক বেশি টাকা ইনকাম করে আমি সুখ করে যাবো পৃথিবীতে। আসলে তা না। এর বাইরেও আমাদের একটা জীবন রয়েছে। আমাদের মৃত্যুর পর একটা জীবন রয়েছে। সেই বিষয়ে আমাদের অবশ্যই সেই পাথেয়টা এখন থেকেই সংগ্রহ করার চেষ্টা করতে হবে। আসলে অনেক কিছুই ভাবি বা অনেক কিছু করতে চাই, সম্ভব হয় না। তো এই ফোনটার যে কাজটা করলাম এটা হচ্ছে Google Pixel 7 Pro পাবনা থেকে পাঠিয়েছিলেন। আর এই ফোনটার যে কন্ডিশন এটি ডেড মোডে ছিল। ফ্রেশ ইনটেক একটি ফোন আমি সুন্দর করে কাজটি করলাম।
সঠিক যে প্রবলেমটি ছিল, যে জায়গায় প্রবলেমটি ছিল সেই জায়গায় কিন্তু আমি কাজ করে ফোনটি অন করলাম এবং পুরো স্টিলগুলো, টিনগুলো এগুলো কিন্তু খুলিনি এবং কি সেই সাথে ফোনটি ডিসপ্লে হাত দিয়ে খুলেছি এবং কি কোনো ধরনের হিটার ব্যবহার করিনি এবং কি কোনো থার্মাল ক্যামেরা ব্যবহার করিনি। জাস্ট আমি রজনী স্মুক দিয়ে আমি কিন্তু একটি ক্যাপাসিটর শর্ট পেয়েছি। সেটা রিমুভ করে ফোনটি কিন্তু আমি রান করলাম। তো এই যে একটা ব্যাপার, এই কাজটি চাইলে যেকোনো টেকনিশিয়ান করতে পারবে যদি সে ধৈর্য এবং দক্ষতা এবং কি তার মধ্যে এই সাহসটি থাকে। তো অনেক দামি ফোন অনেকেই খুলতে গিয়ে ডিসপ্লে নষ্ট করে ফেলেন, অনেকে মাদারবোর্ড কাজ করতে গিয়ে নষ্ট করে ফেলেন। এগুলো যেন না হয়, কারণ অনেক দামি ফোন, ভালো ফোন। আর এগুলো ঠিক হওয়ার মতো যদি সম্ভাবনা থাকে তাহলে অবশ্যই হয়ে যায়। দেখুন আলহামদুলিল্লাহ গুগল লেখা চলে আসছে। আজকের ভিডিওটি বলেছিলাম শুরুতেই যে একটু ব্যতিক্রম হবে। তো ব্যতিক্রম অবশ্যই হয়েছে। জীবনের গল্প অনেক থাকে। তো আমার জীবনের যে গল্প, আমি প্রতিনিয়ত যে ধরনের পরিস্থিতি মোকাবেলা করে এরপরেও আমি ইউটিউবে ভিডিও আপলোড করা বা নিজের জীবন ওই জায়গাটা রেখে আমি চালিয়ে যাচ্ছি এবং আমার সাথে আমার সহযোগী যারা রয়েছে, সহকর্মী আ এবং তারাও কিন্তু আমাকে অনেক হেল্প করে এবং সেই সাথে আমার ২ টি কিন্তু শপ রয়েছে, ২ টি দোকান রয়েছে। একটা সার্ভিসিং এবং একটা হোলসেল। তো এই ২ টি দোকানেও বিভিন্ন লোক রয়েছে। সব মিলে আমরা অনেকগুলো সদস্য রয়েছি। সবাই সবার জায়গা থেকে চেষ্টা করছি যে সুন্দর একটি সার্ভিস আপনাদেরকে উপহার দেওয়া। তো অনলাইনে বা মোবাইল সার্ভিসিং রিলেটেড যে কুরিয়ার সার্ভিসে ফোন-টোন কাজ করা এগুলো অনেক করেছি। আসলে আমি যখন এই ভিডিও আপলোড করি এবং কুরিয়ারে বিভিন্ন ধরনের কাজ নেওয়া শুরু করি, এর পাশাপাশি অনেকেই কিন্তু এগুলো ভিডিও আপলোড এবং ইউটিউবে অনেক চ্যানেল দেখেছি। তো আমি এখনও কন্টিনিউ করে যাচ্ছি এবং কি যতটা সম্ভব হচ্ছে সেটা করার চেষ্টা করছি। তো এখান থেকে অনুপ্রেরণা পেয়ে অনেকেই কাজ শুরু করছেন, অনেকেই করছেন। তো সকলের জন্য শুভকামনা এবং আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।